ভাই ইমপ্রুভমেন্ট দিব, কেমনে কি শুরু করব? ইমপ্রুভমেন্ট ভাই এইচএসসি তে যারা দিবা মনোযোগ দিয়ে শুনো। প্রথম জিনিসটা হলো, তুমি যদি ইমপ্রুভমেন্ট দাও, ফার্স্ট যে কাজটা করবা সেটা হলো তোমার গ্যাপটা আগে পূরণ করবা। কারণ দেখো, তুমি যেই কারণে এইচএসসি তে খারাপ করছো, নিশ্চয়ই কোনো না কোনো হচ্ছে গ্যাপ আছে। তুমি কোনো একটা চ্যাপ্টার কম পারতা, চ্যাপ্টারটা ঠিক মতো পড়ো নাই। সারা বছর তুমি হচ্ছে যে মেইন বই না পড়ে হচ্ছে ছোট ছোট হচ্ছে নোট পড়ছো, যেই নোট থেকে আসলে পরীক্ষায় কমন আসে নাই, তুমি ভালো করো নাই, খুবই নর্মাল। ফার্স্টে এই জিনিসটা একসেপ্ট করতে হবে। জীবনে বড় হইতে গেলে আগে নিজের গ্যাপগুলা, নিজের মানে অভাবগুলা বা নিজের যেই জায়গাটাতে হচ্ছে দুর্বলতা আছে সেটা আগে একসেপ্ট করে নিতে হবে, মেনে নিতে হবে যে হ্যাঁ আমার অমুক অমুক জায়গাতে হচ্ছে গ্যাপ আছে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড কাজটা কি? সেকেন্ড কাজটা হচ্ছে আগে তুমি কিছু ক্যালকুলেশন করে আসতে হবে। ঠিক আছে, ক্যালকুলেশন কি? ধরো তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, তারপরে হচ্ছে বাংলা, ইংলিশ, আইসিটি, তুমি যেখানেই হচ্ছে পরীক্ষাগুলো দিবা, এই সাবজেক্টগুলোতে তোমার কয়টা চ্যাপ্টারে হচ্ছে তোমার গ্যাপ আছে, অর্থাৎ কোন চ্যাপ্টারগুলো তোমাকে খুব ভালো মতো আসলে গ্যাপ পূরণ করতে হবে। সাপোজ তুমি এইচএসসি থাকার সময় তুমি অর্গানিক কেমিস্ট্রি একদমই পড়ো নাই, মানে পরীক্ষার আগেও তুমি স্কিপ করছো, অর্গানিক কেমিস্ট্রি হয়তো 1-2 পেজ পড়ছো, জীবনে আর পড়ো নাই ঠিক মতো। অথবা অর্গানিক কেমিস্ট্রি তুমি অল্প অংশ পড়ছো, বাকি অংশ তুমি পড়তে পারো নাই। ঠিক আছে, হইতে পারে তুমি ম্যাথের ইন্টিগ্রেশন তুমি ঠিক মতো করোই নাই। ঠিক আছে, হইতে পারে তুমি ম্যাথের ট্রিকোনোমিতি হচ্ছে তুমি একদমই পারো না। হইতে পারে হচ্ছে তুমি ফিজিক্সের হলো তাপগতিবিদ্যা, তারপর স্থির তড়িৎ, এই চ্যাপ্টারগুলো খুব একটা তুমি করোই নাই, বা আধুনিক পদার্থবিজ্ঞান তুমি কখনো দেখোই নাই, কলেজ লাইফে তুমি কখনো এটা পড়োই নাই ঠিক মতো। অনেক কিছু হইতে পারে। তাহলে তোমার প্রথম কাজ হবে আগে কোন কোন চ্যাপ্টারগুলো তোমাকে আসলে থোরলি পড়তে হবে, বেস্ট লেভেলে পড়তে হবে, আর কোন কোন চ্যাপ্টারগুলো তুমি অলরেডি পারো, জাস্ট একবার ভালো মতো রিভিশন দিয়ে 2-3বার রিভিশন দিলেই হবে। এটা তোমাকে আগে ফাইন্ড আউট করতে হবে, অর্থাৎ এই ক্যালকুলেশনগুলো তোমাকে আগে করে ফেলতে হবে। সাপোজ এই সব কিছু করার পর তুমি দেখলা যে তোমাকে মোটামুটি 20টা চ্যাপ্টার, মনে করো শর্ট সিলেবাসে তোমার, ধরে নাও যে তোমাকে এরকম 20টা চ্যাপ্টার হচ্ছে তোমাকে খুব ভালো মতো হচ্ছে একদম গ্যাপ পূরণ করতে হবে, মানে একদম ডিটেলসে A to Z শুরু করতে হবে, নতুন করে শুরু করতে হবে, খুব একটা তোমার পড়া হয়নি। আর বাকি চ্যাপ্টারগুলো তুমি মোটামুটি ভালোই পড়ছো, তোমার সেগুলো হচ্ছে একটু ভালো মতো রিভিশন আর প্র্যাকটিস করলেই হবে। টেস্ট পেপার থেকে সলভ করলে, পরীক্ষা দিলে প্র্যাকটিস করলেই হয়ে যাবে। তাহলে তুমি যেই 20টা চ্যাপ্টার তোমাকে গ্যাপ পূরণ হলো, আগে ক্যালকুলেশনটা তুমি হিসাব করে ফেললা। এখন এই 20টা চ্যাপ্টার তুমি টার্গেট নাও যে তুমি 1 মাসের মধ্যে হচ্ছে এই 20টা চ্যাপ্টার তুমি শেষ করবা। কয় মাসের মধ্যে ভাই? 1 মাসের মধ্যে তুমি 20টা চ্যাপ্টার একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলে তুমি শেষ করবা। এর জন্য যদি ক্লাস করা দরকার হয়, ইউটিউবে অনেক ফ্রি ক্লাস আছে, তুমি সেই ক্লাসগুলো করবা। অনেক ধরনের সাপোর্ট আছে ইউটিউবে। ঠিক আছে, এর জন্য তোমার এখন কোনো কোর্সও ভর্তি হওয়ার দরকার নাই, তুমি অনেক জায়গাতে হচ্ছে তুমি ফ্রি ক্লাসগুলো করেও তুমি করতে পারো। ঠিক আছে, ওকে। তো তুমি তারপরে তোমার যেটা ভালো লাগে, আমাদের যদি ক্লাস ভালো লাগে, যেমন ন্যানো মেডিকেল কোর্সে আমরা বইয়ের লাইন বাই লাইন ধরে পড়াইছি, বিশেষ করে তোমার বায়োলজি আর কেমিস্ট্রির যদি গ্যাপ থাকে, সেটা আমাদের ন্যানো মেডিকেল কোর্স অনেক কাভার হবে। বইয়ের প্রত্যেকটা লাইন ধরে ধরে সুন্দর করে হচ্ছে পড়ানো হয়েছে, গ্যাপ পূরণ হয়ে যাবে। যাই হোক, এরকম তোমার যেই প্লেলিস্ট ভালো লাগে, যেই ভাইয়ার পড়ানো ভালো লাগে, সেই ক্লাসগুলো তুমি করবা, ডিটেলস ক্লাসগুলো করবা। আচ্ছা, তো তুমি রুটিন বানাও। তুমি তাহলে 1 মাসের মধ্যে টার্গেট নিছো, ধরো এই 20টা চ্যাপ্টার তুমি শেষ করবা। তাহলে 1 মাসের মধ্যে যদি তুমি 20টা চ্যাপ্টার শেষ করো, তুমি একটু অঙ্ক করো যে 30 দিনে তাহলে তুমি শেষ করবা হচ্ছে কয়টা চ্যাপ্টার? 20টা চ্যাপ্টার। ঠিক আছে, তাহলে 30 দিনে তুমি শেষ করবা যদি 20টা চ্যাপ্টার, তাহলে একদিনে তোমাকে কয়টা চ্যাপ্টার শেষ করতে হবে? তুমি আগে সেটা হিসাব করো যে প্রতি একদিনে কয়টা করে চ্যাপ্টার শেষ করতে হবে। 20/30 মানে 3 ভাগের 2 ভাগ। তার মানে প্রতিদিন তোমাকে হচ্ছে একটা চ্যাপ্টারের 3 ভাগের হচ্ছে 2 ভাগ তুমি যদি শেষ করে ফেলতে পারো, তাহলে তুমি ধরে নিতে পারো যে হ্যাঁ 30 দিনে আমার কি হবে, 20টা করে চ্যাপ্টার শেষ হয়ে যাবে। আগে এটা টার্গেট। আচ্ছা, তারপরে এই যে গ্যাপগুলা, যেই 20টা চ্যাপ্টারে তোমার গ্যাপ আছে তুমি খুঁজে বের করছো, সেই গ্যাপগুলা তুমি মূল বই থেকে পড়বা। আমি আবারও একটা কথা বলি, প্লিজ এখন আর কেউ বলো না ভাই শুধু টেস্ট পেপার সলভ করলে হবে না, শুধু ভাই প্র্যাকটিস করলে হবে না। ভাই তুমি তো অনেক করলা, প্রথমবার যখন এইচএসসি পরীক্ষা দিলা অনেক তো পড়ছো, রেজাল্ট কি আশানুরূপ আসছে? আসে নাই। সো এইবার তোমাকে মনে করতে হবে এটাই তোমার লাস্ট চান্স। এইচএসসি কি তুমি আবারও দিতে চাও? 3 নম্বর বারও কি তুমি এইচএসসি দিতে চাও? জাস্ট আমাকে একটা কথা বলবা, ইমপ্রুভমেন্ট তুমি জীবনে কি একবারই তো দিবা, নাকি তুমি তোমার টার্গেট হচ্ছে যে ভাই এইবারও একটু ফাঁকিবাজি করবো, এইবারও একটু ফাঁকিবাজি করে হচ্ছে অল্প স্বল্প একটু প্র্যাকটিস করে ভাই দেখি না রেজাল্ট ভালো হলে তো হবে, এরকম রিস্ক এখন আর নেওয়ার সুযোগ আছে? তুমি যদি ইমপ্রুভমেন্ট দাওই, তোমাকে দেওয়ার মতো দিতে হবে, অর্থাৎ দিস ইজ ইয়োর লাস্ট চান্স। এইভাবে মনে করে তোমাকে একদম বেস্ট লেভেলের পড়াশোনা করে দিতে হবে। কারণ প্রশ্ন 25 ব্যাচের মতোই কিন্তু 2600 তোমাদের ইমপ্রুভমেন্টের প্রশ্ন কিন্তু অনেক কঠিন হতে পারে, খুবই নর্মাল। ঠিক আছে, আমার কথাটা কি বুঝতেছো? তাহলে এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার চলে আসো, এই জন্য তোমাকে কোনো এবার রিস্ক নেওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু এটাই তোমার লাস্ট টাইম, তুমি নিশ্চয়ই 3 নম্বর বার আবার এইচএসসি দিবা না। সো মেইন বইটা একদম ভালো মতো, এই 20টা চ্যাপ্টার যেখানে তোমার গ্যাপ আছে, মেইন বইটা ভালো মতো পড়ো। কোনো নোট পড়তে যাও না, কোনো
অন্য কোনো কিছু পড়তে যাও না, কারণ এইগুলা পড়েই তোমার ফার্স্ট টাইম রেজাল্ট খারাপ হয়েছে। কিছু ক্ষেত্রে মেনে নিতে হবে, নিজের ব্যর্থতা মেনে নিতে হয়। হ্যাঁ, যারা অসুস্থ ছিল অন্য হিসাব, বাট ম্যাক্সিমাম স্টুডেন্টরাই হয়তো বা নিজেরাই বুঝতেছো যে হ্যাঁ ভাই আসলে গ্যাপ ছিল, শেষ মুহূর্তে রিভিশন দিতে পারিনি, এটা মেনে নিয়ে তুমি ভালো মতোই করো। আমি তোমার শত্রু না, বড় ভাই হিসেবে তোমাকে সর্বোচ্চ সাহায্য করবো ইনশাল্লাহ। আমি তোমাদের সাথে আসি অলওয়েজ। তোমরা যাতে বলতে পারো যে আমাদের সময় একজন রাহাত ভাই ছিল, এটা যাতে বলতে পারো। আমি তোমাদের সাথে অলওয়েজ আছি, তোমাদের শত্রু না। এই জন্য আমার প্রত্যেকটা কথা শুনবা যদি অনেক ভালো কিছু করতে চাও, ঠিক আছে? ওকে, পরিশ্রম করবা, মেইন বই ভালো মতো পড়বা, এবং যেই টিচারের পড়ানো ভালো লাগে, ইউটিউবে বহুত ক্লাস আছে, ঠিক আছে? এখন আর নতুন করে ইমপ্রুভমেন্টের জন্য কোনো কোর্সে আমার মনে হয় না ভর্তি হওয়ার দরকার আছে, তুমি যুক্ত হয়ে যেতে পারো, ঠিক আছে? মানে তুমি যেই ক্লাস ভালো লাগে তুমি করলা। ওকে, যদি শুধু তুমি ইমপ্রুভমেন্ট দাও এইচএসসির জন্য। আচ্ছা, এরপরে তোমার এখন যেটা লাগবে এইগুলা করার পাশাপাশি, হ্যাঁ তুমি কি কোর্সে তাহলে কি ভাই ভর্তি হবা না? যদি তোমার মনে হয় যে ভাই আমি আসলে বাসায় একা আসলে কোনোভাবেই পড়তে পারতেছি না, যদি তোমার অবস্থা এরকম হয় যে ভাই আমার কোনোভাবেই একা একা আসলে ইমপ্রুভমেন্টের পড়া আমি হচ্ছে না, আমার আসলে কোনো একটা জায়গা দরকার, আমি তোমাকে সাজেস্ট করবো অনলাইন কোর্সে ভর্তি হও। অফলাইনের সমস্যাটা কি জানো? অফলাইনের সমস্যাটা হচ্ছে যে অফলাইনে কখনোই তোমাকে এত ডিপ লেভেলে পড়ায় না, আর তুমি ইমপ্রুভমেন্ট দিচ্ছ তো এটা তোমার লাস্ট চান্স। অফলাইনে তোমার সময় কম থাকে, ধরো এক একটা ক্লাস কত থাকে কোচিংয়ে, ধরো একটা ক্লাস 1 ঘন্টা 10-15 মিনিট, সেখানে তুমি আবার কাদের সাথে পড়বা? তোমার জন্য তো আলাদা ব্যাচ করবে না, পড়বা কাদের সাথে? পড়বা হচ্ছে তুমি তোমাদের জুনিয়রদের সাথে। তো অনেকেরই দেখা যাবে কি জুনিয়রদের সাথে অফলাইনে বসে ক্লাস করতে অনেকের খারাপ লাগে, আনইজি ফিল হয়। 26 ব্যাচের সাথে ক্লাস করতে দেখবা তোমারই খারাপ লাগতেছে। প্লাস অফলাইনে কখনোই 1-1.5 ঘন্টার ক্লাসে বিশ্বাস করো ডিপ লেভেলে পড়ানো যায় না। যেরকম প্রশ্ন তোমাদের 25 ব্যাচে আসছে, তোমাদের 25 ব্যাচে কিন্তু ভালো ডিপ লেভেলের কোশ্চেন হয়েছে, বিশেষ করে বেশ কয়েকটা সাবজেক্টে। ওইরকম প্রশ্ন পারতে গেলে আসলে অফলাইনের 1 ঘন্টার ক্লাসে ওভারঅল মানে ওরা ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ায়, ইম্পর্টেন্ট টপিক পড়ে যাওয়াটা রিস্কি। এই জন্য একটা অনলাইন কোর্সে যুক্ত হতে পারো যদি খুব বেশি করে চাও, যেখানে একদম ডিটেলসে হচ্ছে পড়াবে। যেমন আমাদের আরটিডিএস এর হচ্ছে প্রি মেডিকেল ব্যাচে আমরা এইচএসসি শিওর জিপিএ 5 কোর্স দিচ্ছি, যেখানে আমরা একদম ডিটেলসে প্রশ্ন সলভ করাবো। এরকম যদি কোনো জায়গা হয় তুমি যুক্ত হতে পারো। আর না হলেও কোনো সমস্যা নেই, আমি বারবার বলতেছি তুমি নিজে যদি বাসায় বসে ইউটিউবের একদম বেস্ট ক্লাস করে যদি পড়ার মতো অবস্থায় থাকো তুমি সেটাই করো, ঠিক আছে? কিন্তু ডিটেলস করতে হবে, যাই করো। আচ্ছা, সাথে মেইন বই ধরে ধরে পড়বা, এবং অবশ্যই টেস্ট পেপার থেকে এবার যখন তুমি প্রশ্ন সলভ করো, প্র্যাকটিস তো মাস্ট, প্র্যাকটিস করবা হচ্ছে টেস্ট পেপার থেকে। যে যাই বলুক ভাই, বর্তমানে স্টিল টেস্ট পেপারে প্রচুর প্রশ্ন দেওয়া আছে ভাই, তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত শিখবা। তোমাকে যদি আমি বলি যে এই 5টা প্রশ্ন সলভ করে গেলেই তুমি A+ পাবা, প্লিজ এই সমস্ত চটকদার বিজ্ঞাপনে এবার বিভ্রান্ত হয়েও না। এটা তোমার মনে করো যে ক্যারিয়ারের একটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা, লাস্ট চান্স তোমার এইচএসসি ভালো করার। সো কোনো জায়গায় যদি দেখো যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মাত্র 5টা চ্যাপ্টার পড়লেই একদম শিওর A+, প্লিজ এগুলা এখন খায়ও না। এগুলা যদি বিশ্বাস করো তুমি কিন্তু আবার ধরা খাবা, আবার একটা ধরা খাবা। সো একটু পরিশ্রম করো, টেস্ট পেপার থেকে ইজি কোশ্চেনগুলোও সলভ করবা, ইজি প্লাস যেগুলো প্রচুর আসে টপিক ওয়াইজ সেগুলোও সলভ করবা। আর এবার হচ্ছে ব্যাকআপ হিসেবে হার্ড কিছু কঠিন আননোন প্রশ্ন সলভ করে রাখবা, যেগুলো সচরাচর আসে না। ভাই আননোন প্রশ্নগুলো কই পাবো? টেস্ট পেপারে তুমি দেখবা যে বিভিন্ন কলেজের প্রশ্নগুলা, কলেজের টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো দেখো, যে বোর্ড প্রশ্ন তো সারা জীবন তুমি কম বেশি দেখছো, বোর্ড প্রশ্নের পাশাপাশি কমন প্রশ্নের পাশাপাশি তুমি এবার বিভিন্ন কলেজের টেস্ট পরীক্ষার আনকমন প্রশ্নগুলো, যেগুলো সচরাচর তুমি চোখেই দেখো নাই। মনে করো তুমি এই একটা চ্যাপ্টার পড়ছো বাট জীবনে কোনোদিন এই প্রশ্নটাই দেখো নাই, দেখা গেলো যে নটরডেম কলেজ একটা খুবই আনকমন একটা প্রশ্ন আসছে, হলি ক্রস কলেজ একটা খুবই আনকমন প্রশ্ন আসছে, ঢাকা কলেজে একটা খুবই আনকমন ধরো একটা প্রশ্ন আসছে, চট্টগ্রাম কলেজে একটা খুবই আনকমন প্রশ্ন আসছে। দেখলে যে এই চ্যাপ্টারটাই তুমি জীবনে এই টাইপের প্রশ্ন দেখো নাই, একটু সলভ করে ফেলো, কারণ তোমার কোনো চান্স নেওয়া যাবে না। প্রশ্ন সহজ হোক বা কঠিন হোক, ইমপ্রুভমেন্ট দেওয়া মানে তোমার অবশ্যই ভালো রেজাল্ট করতে হবে, নয়তো মানুষজন তখন কি বলবে জানো? যে এইচএসসি 2বার দিয়েও A+ আসলো না। বুঝতেছো? মানে তোমার কিন্তু আসলে লাস্ট টাইম মানে খুব ভালো একটা প্রিপারেশন নিতে হবে, ক্লিয়ার? তো এই জন্য কোনো কার্পণ্য করা যাবে না পরিশ্রমের ক্ষেত্রে। এই জন্য ইজি প্রশ্ন সলভ করবা, কমন প্রশ্ন সলভ করবা, উল্টাপাল্টা আনকমন টাইপের প্রশ্ন তুমি দেখে যাবা, যাতে মোটামুটি পরীক্ষার হলে ইনশাল্লাহ যাতে সমস্ত প্রশ্ন সহজ হোক বা প্রশ্ন কঠিন হোক, তোমার যাতে মোটামুটি মনে হয় যে না এগুলা হালকা পাতলা হইলেও আমার আগে করা ছিল, প্র্যাকটিস করা ছিল, ঠিক আছে? এবং এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে প্রতিদিন তুমি যত যাই পড়ো, প্রতিদিন অবশ্যই 10 থেকে 12 ঘন্টা তো মিনিমাম পড়তেই হবে। সাথে অবশ্যই 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 ভাই 1 ঘন্টা তোমাকে পরীক্ষা দিতেই হবে। এটা একদম মাস্ট। প্রতিদিন তোমাকে 1 ঘন্টা হচ্ছে পরীক্ষা দেওয়াই লাগবে। কেন আমি বলতেছি প্রতিদিন 1 ঘন্টা তোমার পরীক্ষা দেওয়া লাগবে? কারণ প্র্যাকটিস যদি না করো না, সৃজনশীল প্রশ্ন এমসিকিউ এগুলো প্র্যাকটিস না করলে না, আসলে শুধু পড়ে গেলে অনেক সময় পরীক্ষার হলে দেখবা ব্ল্যাঙ্ক হয়ে গেছে, মাথা ঠিক মতো কাজ করতেছে না। বাট তুমি যদি প্রচুর প্র্যাকটিস করলে নিজের মধ্যে একটা কনফিডেন্স আসে। তুমি যেই পরীক্ষার জন্য দেখবা যে অনেক ভালো প্রিপারেশন নিছো, অনেক ভালো প্র্যাকটিস করে গেছো, ওই পরীক্ষায় দেখবা কনফিডেন্স কাজ করে। আর পরীক্ষার হলে কনফিডেন্স কাজ করলে যে মাথা ব্ল্যাক আউট হওয়া, ভাই হঠাৎ করে ভুলে গেছি, হঠাৎ করে নার্ভাস হয়ে গেছি, কোনো অ্যান্সার মিলতেছে না, এই সমস্ত জিনিসগুলো একদম মানে কমে যায় আর কি।
তুমি যত বেশি কনফিডেন্ট থাকবা পরীক্ষার হলে, তোমার এই সমস্ত মাথা হঠাৎ করে কাজ করতেছে না, মাথা ব্ল্যাঙ্ক হয়ে গেছে, কিছুই মনে পড়তেছে না, এই সমস্যাগুলো তত কমে যাবে। আর এই নিজের ভিতরে কনফিডেন্স আনার একমাত্র উপায় হচ্ছে প্রিপারেশন ভালো করে নিয়ে যাওয়া। তোমার প্রিপারেশন যত ভালো হবে, যত বেশি তুমি প্র্যাকটিস করবা, তত তোমার কনফিডেন্স বাড়বে, তত তোমার এই সমস্ত প্রবলেমগুলো দূর হয়ে যাবে। এই জন্য অতিরিক্ত কনফিডেন্স গেইন করার জন্য অবশ্যই প্রতিদিন 1 ঘন্টা পরীক্ষা দাও। 1 ঘন্টার মধ্যে এটা করতে পারো যে 1 ঘন্টার মধ্যে হচ্ছে তুমি 30 মিনিট হচ্ছে কোনো একটা কলেজের হচ্ছে বা টেস্ট পরীক্ষার প্রশ্ন সলভ করলা। মনে করো তোমার তো প্র্যাকটিস করতেই হবে, ধরো তুমি কোনো একটা কলেজের টেস্ট পরীক্ষার প্রশ্ন সলভ করলা, বা ওই চ্যাপ্টারের যতগুলো প্রশ্ন আছে অনুশীলনী তুমি সলভ করলা বই থেকে বা টেস্ট পেপার থেকে, ওই চ্যাপ্টারের প্রশ্নগুলো এমসিকিউ সলভ করলা 30 মিনিট। আর 30 মিনিট তুমি হচ্ছে যে একটা সৃজনশীল পরীক্ষা দিলা, আনকমন সৃজনশীল। ধরো নটরডেম কলেজে এই চ্যাপ্টার থেকে এমন একটা প্রশ্ন আসছে যেটা তুমি জীবনেও দেখো নাই, তুমি ওইটা একটু পরীক্ষা দিলা। এতে করে কি হবে, চর্চা হইলো, প্র্যাকটিস হলো, এবং চর্চা এবং প্র্যাকটিস হলো দেখবা যে অটোমেটিক তোমার কনফিডেন্স চলে আসতেছে। এই 3-এর কম্বিনেশন আর সাথে কিছু ক্যালকুলেশন করে এই 30 দিনে 20টা চ্যাপ্টার শেষ করো। বিলিভ করো তোমার শুরুতে হয়তো হবে না, হয়তো তুমি 30 দিন টার্গেট নিছো, 30 দিন টার্গেট নিয়ে তুমি দেখবা যে প্রথম 15 দিন পর তোমার হয়তো বা মাত্র 3টা চ্যাপ্টার শেষ হয়েছে মাত্র। বাট হতাশ হওয়ার কিছু নাই, যে কোনো স্টার্টিং এর শুরুটা একটু এলোমেলোই হয়, মাঝখানটা অগোছালো হয়, শেষটা সুন্দর হয়। অলওয়েজ মনে রাখবা, যে কোনো পরিবর্তনের শুরুটা মানে উল্টাপাল্টা লাগে, মাঝখানটা বেশি অগোছালো লাগে, শেষটা সুন্দর হয়। তুমি দেখবা যে তোমার প্রথম 15 দিনে হয়তো বা মাত্র 3টা চ্যাপ্টার শেষ হয়েছে, কিন্তু তোমার এই যে প্রথম 15 দিনে তুমি যে একটা ফ্লো, প্রতিদিন যে পড়তে বসার অভ্যাস, এই অভ্যাসটা হয়তো তোমার তৈরি হয়ে গেছে। এরপরের 15 দিনে দেখবা তোমার 5টা চ্যাপ্টার শেষ হবে, হয়তো পিছায় গেলা। তারপরের 15 দিনে দেখবা তোমার বাকি 12টা চ্যাপ্টার শেষ হয়ে গেছে। একবার যখন ফ্লো উঠে যায়, তারপরে কিন্তু আর থামাথামি নেই। ব্যাপারটা বুঝছো? তুমি ক্রিকেট খেলা দেখো না, ক্রিকেট খেলায় কি দেখো যে প্রথমে ব্যাটসম্যানদের অ্যাডজাস্ট করতে একটু সময় লাগে, ঠিক মতো টাইমিং হয় না। তো একবার টাইমিং হয়ে গেলে দেখবা যে একদম জোরে জোরে 6 বলে 6টা 6 মেরা একদম স্টেডিয়ামের বাইরে বল বের করে দিছে। এটাই হচ্ছে ব্যাপার, মোমেন্টাম। তোমাকে মোমেন্টাম গেইন করতে গেলে শুরুতে একটু আস্তে আস্তে আসবে। প্রথম 15 দিনে দেখবা হয়তো তোমার 3টা চ্যাপ্টার শেষ হয়েছে, তারপরে 15 দিনে দেখবা 5-6টা চ্যাপ্টার শেষ হয়েছে। হতাশ হওয়ার কিছু নাই, দরকার পড়লে 30 দিনের একটু বেশি সময় লাগবে। বাট দেখবা তারপরের 15 দিনে তোমার মনে করো 20টা চ্যাপ্টার তুমি শেষ করে ফেলছো সুন্দর করে। ওই যে স্পিড লেভেল, তোমার মোমেন্টাম হয়ে গেছে, অভ্যস্ত হয়ে গেছে তুমি, ঠিক আছে? তো এই জন্য এটা জাস্ট একটা ধারণা। 30 দিনের জায়গায় তোমার যদি 40 দিনও লাগে, কোনো সমস্যা আছে? এইচএসসি তো সময় আছে এখনো ইমপ্রুভমেন্ট দেওয়ার, এখন তো টাইম আছে। তো তুমি এই কাজগুলো তোমার হয়ে যাবে, ঠিক আছে? এর পাশাপাশি যেগুলো তোমার হচ্ছে রিভিশন দেওয়া দরকার, সেগুলো কি করবা? রিভিশন যেগুলো দেওয়া দরকার, যেগুলো হচ্ছে তুমি সারা বছর ভালো পড়ছো, ভাই এগুলো আমার আর এত ডিটেলস লাগবে না, এগুলো আমি খুব ভালো, আমার কনসেপ্ট আছে, সেগুলো তুমি 2 নম্বর আর 3 নম্বর পয়েন্টটা বেশি বেশি করবা। সেগুলো তুমি বেশি বেশি ইজি কোশ্চেন, হার্ড কোশ্চেন সব সলভ করবা, আর প্রতিদিন ওই চ্যাপ্টারগুলোর উপরে পরীক্ষা দিবা। এরকম করে দিয়ে ইমপ্রুভমেন্ট যদি দিতে যাও, ইনশাল্লাহ একদম ভালো রেজাল্ট করবা বলে আমি আশা রাখি, ঠিক আছে? আর ইমপ্রুভমেন্ট দিয়ে যাদের টার্গেট হচ্ছে মেডিকেলে আসা, মানে আমি জানি না এখন ইমপ্রুভমেন্ট দিচ্ছ, এটা অনেকের অনেক টার্গেট থাকে যে ভাই আমার আসলে জিপিএ একদমই কম, আমি ইমপ্রুভমেন্ট দিয়ে সেকেন্ড টাইম ভার্সিটি পরীক্ষা দিব। অনেকের চিন্তা এরকম। অনেকের চিন্তা হচ্ছে ভাই আমি ইমপ্রুভমেন্ট দিয়ে সেকেন্ড টাইম মেডিকেল পরীক্ষা দিব। এক একজনের এক এক চিন্তা, ঠিক আছে? বা অনেকের চিন্তা হচ্ছে আমি ইমপ্রুভমেন্ট দিয়ে একটা ভালো রেজাল্ট করে দেশের বাইরে চলে যাব। তো তুমি যদি দেশের বাইরে চলে যাও একরকম, তুমি যদি ভার্সিটির প্রিপারেশন নাও সেটা আরেক রকম, তুমি যদি ইমপ্রুভমেন্ট দিয়ে মেডিকেলের প্রিপারেশন নাও সেটা হচ্ছে আরেক রকম। তুমি যদি ইমপ্রুভমেন্ট দিয়ে মেডিকেলের জন্য যদি প্রিপারেশন নিতে চাও, তুমি সাথে আমাদের আরটিডিএস এর ব্যাচটাতে যুক্ত থাকতে পারো। সেই ক্ষেত্রে আরটিডিএস প্রি মেডিকেল ব্যাচে যুক্ত হতে পারো। আবারও বলতেছি, প্রি মেডিকেল ব্যাচে যুক্ত হলে তোমার মেডিকেলের পাশাপাশি এইচএসসি শিওর জিপিএ 5 কোর্সের ক্লাস হবে। সো তুমি পড়ার পাশাপাশি এইচএসসি শিওর জিপিএ 5 কোর্সের তুমি ক্লাসগুলো দেখলে এইচএসসির আগেই ফুল সিলেবাসটা শেষ হবে। তুমি এখান থেকে তুমি অনেক বেশি উপকৃত পাবা, তোমার এইচএসসির পড়ানোটা গুছানো হবে। যাদের টার্গেট হচ্ছে ইমপ্রুভমেন্ট দিয়ে মেডিকেল পরীক্ষা দেওয়া, তাদের জন্য শুধু এটা। যার টার্গেট মেডিকেল না, তার জন্য এই কোর্সে ভর্তি হওয়ার দরকার নাই, ঠিক আছে? আমি আবারও বলতেছি, বাট আমি এটাও বলতেছি তুমি চাইলে ফ্রিতেও, মানে ইউটিউবে অনেক কন্টেন্ট আছে সেখান থেকে করতে পারো। তবে ফ্রি জিনিস আসলে নিজেকে ফোকাসড রাখাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এটা খুব কম ছাত্রছাত্রী পারে, দেখা যায় 95% ছাত্রছাত্রী আসলে পারে না নিজেকে রুটিনে রাখতে। ওর একটা হেল্পের দরকার হয়, একটা কোর্সের দরকার হয়, যে ওরা ধাক্কাবে, ওর একটু প্রেশারাইজ করবে। এটার জন্য আসলে আমরা কোর্সে যুক্ত হই, টু বি অনেস্ট আর কি। বা একটা গাইডলাইন দরকার, সরাসরি ভাইয়াদের সাথে হচ্ছে কানেক্টেড থাকা দরকার, আমার কি করা দরকার না করা দরকার, এর জন্য আর কি। এরকম হলে আরটিডিএস প্রি মেডিকেল, যেখানে এইচএসসিরও প্রিপারেশন হয়ে যাবে, ঠিক আছে? শিওর জিপিএ 5 কোর্স আছে বোনাস হিসেবে। আর আদারওয়াইজ তুমি হচ্ছে যে ফ্রিতে যদি এরকম কনফিডেন্ট থাকে নিজের উপরে যে ভাই আমি একা একাই পারবো, কোনো সমস্যা নেই, একা একাই প্রিপারেশন নাও, কিন্তু যে কথাগুলো বললাম এগুলো অক্ষর অক্ষরে পালন করো, ইনশাল্লাহ অনেক ভালো করো। আমার জন্য হচ্ছে দোয়া করো। আর অলওয়েজ মনে রাখবা, ইনশাল্লাহ আমি তোমাদের সাথে আসি। আমাদের সাথে একজন রাহাত ভাই আছে, তোমাদের যে কোনো দরকারে তুমি আমাদের সাথে হচ্ছে যোগাযোগ করতে পারো। আমার সাথে হচ্ছে যোগাযোগ করার জন্য তোমরা, আমার 2টা পেজ আছে, একটা হচ্ছে গ্র্যাভিটি মেডিটেশন, এই পেজটা আছে, অথবা হচ্ছে আমার আরেকটা আছে হচ্ছে
ডক্টর মোহাম্মদ নাইমুল ইসলামের হাতে এই পেজ আছে, এই পেজেও মেসেজ দিতে পারো, আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো, যোগাযোগ রাখতে পারো। আর যে কথাগুলো বললাম সেই জিনিসগুলো সুন্দর করে পালন করো, ইনশাল্লাহ একটা সেরা পরীক্ষা হবে। এবং সবসময় মাথায় রাখো এটাই তোমার লাস্ট চান্স। লাস্ট চান্সটা ভাই এরকম হেলায় হারায়ও না। প্রথমবারে যে ভুলগুলা করছো একই ভুল সেকেন্ডবারে করো না, এটাই তোমার শেষ সুযোগ কিন্তু এইচএসসি একটা ভালো রেজাল্ট করা।